আজ আমি খড়দায় ঢুকবো একটু পরে, প্রথমে পানিহাটিতে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যতগুলো সাহিত্য সৃষ্টির মধ্যে বাচ্চা ছেলে মেয়েদের কাছে আকর্ষণীয় সাহিত্য সৃষ্টি, আপনি তাকে একে দুইয়ে তিনে বেঁধে রাখতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাহিত্য সৃষ্টি করছেন, যখন এশিয়ার মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল প্রাইজ ছিনিয়ে আনছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সাহিত্য সৃষ্টির মধ্যে একটি মার ছেলে, মা পালকিতে যাচ্ছে আর ছেলে ঘোড়ায় যাচ্ছে মাকে পাহারা দিতে দিতে। মাকে পাহারা দিচ্ছে ছেলে, এমন এক সময়, আওয়াজটা কমাবো, মাকে পাহারা দিচ্ছে ছেলে, আর কোনো এক সময় তার উপর হারে রে রে করে ডাকাতরা আক্রমণ করেছে। সে সময়ের পরে রবীন্দ্রনাথ ঠাকুর তার কল্পনায় লিখছেন, তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্গতি হতো তা না হলে, রোজ কি ঘটে আহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যদি এক গল্প হতো সবে, শুনতো যারা অবাক হতো তবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার সেই বীরপুরুষ বহুদিন আগে লেখা, আজকের পানিহাটিতে বাস্তবের মাটিতে সেই বীরপুরুষের নাম কলতান দাশগুপ্ত। আমি প্রত্যাশা করব আপনারা আজকে এখানে যারা বসে রয়েছেন তাদের সকলের সাথে পানিহাটিতে যতটুকু যোগাযোগ আছে, এখনো কিছু মানুষ বিভ্রান্ত অবস্থায় আছেন, সামনাসামনি দেখা করে বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে এই বিভ্রান্তি থেকে দূর করে আগামী 29 তারিখ কলতান দাশগুপ্তকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনারা অনুরোধ করবেন, তাদের প্রভাবিত করবেন এবং এই ভোটদানকে নিশ্চিত করবেন। কারণ যে কোনো মূল্যে আমরা এ যুগের বীরপুরুষ পানিহাটির মাটিতে আজকে দাঁড়িয়ে মায়েদের বোনেদের চোখের জলকে বুকে নিয়ে যে জেলের ভেতরে থাকতে পারে, সেই কলতানকে আমরা হারাতে চাই না। আমি বিশ্বাস করি আপনারা এই লড়াইয়ে আমাদের সাথে সামিল হবেন। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত কমরেড তরিত তোপদার, আমাদের অভিভাবক সম কমরেড গৌতম মুখার্জি এবং আপনারা, এই শব্দযন্ত্রের মাধ্যমে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, সকলকে বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভোট বড় বালাই, কত কিছু করতে হয়। গত 7-8 বছরে মাঠে ভুলে যাওয়া লোকেদের মাঠে গিয়ে ফুটবল খেলতে হয়, কোনোদিন বাড়িতে রুটি না বেলা লোককে রুটি বেলতে হয়, প্রচারের আলোয় থাকবার জন্য কাউকে কোনো বাড়িতে গিয়ে মাছ কেটে দিতে হয়, কোনো কোনো সময় হঠাৎ হঠাৎ দৌড়ঝাঁপ শুরু করতে হয় যে ফিট বোঝানোর জন্য, কোনো কোনো সময় গান গাইতে হয়, কোনো কোনো সময় আরো নানান কলা মানুষের সামনে দেখাতে হয়। বাকিটা এরকম হাজার আছে, আপনারা ভেবে নিন, যার যা মনে আসছে, অসুবিধা নেই, এটা আপনাদের স্বাধীনতা। এবার আমি আপনাকে যে কথা বলতে চাই, যে আমাদের এই ধরনের অতিরিক্ত কোনো কাজ করার প্রয়োজনীয়তা পড়ে না। মানে আমরা পারি না এমনটা নয়, আমাদের ভোটের দরকার পড়ে না, যখন প্রয়োজন পড়ে তখন করি। আসলে ভোটের সময় আজকের যে পরিবেশ চলছে, আর কয়েকদিন পরে ভোটের জন্য স্টুডিও তৈরি হবে, সেই স্টুডিওতে একজন প্রার্থী হবেন, তাকে সাজিয়ে গুছিয়ে তিনি কি করবেন, কি বলবেন, সব হয়ে যাবে। সুতরাং ভোটের বাজার মানে আজকের দিনে একটা ভয়ঙ্করতম খারাপ মানুষকে একটা উজ্জ্বল মানুষ হিসেবে মানুষের সামনে প্রকাশ করার। গায়ের রঙে আমি একদমই উজ্জ্বল নই, আর গুণেও তেমন নই। আমাদের ঔজ্জ্বল্য, আমাদের ভালোবাসা কাস্তে হাতুড়ি তারায়। কাস্তে হাতুড়ি তারা, যার জন্য যদি শালকু সোরেন মৃত্যুর আগের মুহূর্তে বলতেন পতাকাটা ছেড়ে দিলাম, ভদ্রলোক মরতেন না। তিনি বড় বড় স্কুলে পড়েননি, তিনি হিন্দু স্কুল, রহরা রামকৃষ্ণ মিশন,
সেন্ট জেভিয়ার স্কুল পড়েননি, পড়াশোনা ছিল না, হয়তো স্কুলেই কখনো যাননি, কিন্তু তিনি সামাজিকভাবে শিক্ষিত ছিলেন, কমিটমেন্টের উপর বিশ্বাসী ছিলেন। যে হাত ধরেছিলেন সে হাত ছাড়তে শেখেননি। তিনি যখন শহীদ হয়ে গেলেন, কয়েকদিন ডেড বডিটা পড়ে রইল রাস্তায়। তারপর তার মা গিয়ে সেই ডেড বডির পাশে বসেছিল। নাম চিতামণি সোরেন, লাল ঝান্ডার সৈনিক চিতামণি সোরেন। এই তৃণমূল বিজেপির বোঝার মতো যে নৈতিকতা দরকার তা ওদের নেই। চিতামণি সোরেনকে দেখে এক তরুণ কবি লিখেছিলেন, চিল শকুনের খাবার হতে নারাজ শহীদ সালকু সোরেন। শালকুরাজ দেখিয়ে দিয়েছে চিত্তমণিরা কেমন লড়েন। চিত্তমণির বুকের আগুন আজ দাবানল শালমহুয়ায়, সেই আগুন বুকে নিয়েই মার্শালরা রুখে দাঁড়ায়, তরুণ মার্শাল মুর্মুরা। এই ছিল বাম আমলের শিক্ষা। মানুষের রুটি রুজি মানুষের কাজ, যেখানে মানুষ নিজের মতো তার ধর্মাচরণ তা করত, কিন্তু মানুষের কাছে প্রথম, দ্বিতীয় এবং শেষ দৃষ্টিভঙ্গি ছিল তার কাজের জায়গা, তার রুটি রুজির জায়গা। সেই বাংলার মাটিতে, বাংলার আকাশে বাতাসে যারা বিষ মেশালো 2011 করিডোর ওপেন হওয়ার পর, 2011 পর্যন্ত জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচার্যের বাংলা বিজেপি শূন্য। 2011 থেকে 16 মমতা ব্যানার্জির বাংলা, একদিকে আরএসএস এর স্কুল বাড়লো, বিজেপি হলো 3। 2016 পর্যন্ত আপনি এই বড়িটা আপনাকে খাওয়ানো হয়নি যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি, এই স্লোগান বিজেপির তৈরি করা নয়। বিজেপি এই স্লোগানকে নিজেদের বেড়ে ওঠার কাজে ব্যবহার করবার জন্য 2019 সালের পর গ্রহণ করেছিল। তৃণমূলকে হারাতে পারে বিজেপি এই স্লোগান তৃণমূলের ল্যাবরেটরিতে, আইপ্যাকের অফিসে তৈরি হওয়া এবং ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিস থেকে পশ্চিমবঙ্গের নাম করা দুটো সংবাদপত্রের এডিটরকে ডেকে তাদেরকে তার পরবর্তী 2 বছরের তাদের সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের যে অর্ডার, সেই অর্ডার ধরিয়ে বলা হয়েছিল এটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করবার সঞ্জীবনী সুধা, তোমার কাজ, তুমি করে যাও, বিজ্ঞাপন সরকার আরো বেশি বেশি দেবে। তারপর দিন থেকে 2021 নির্বাচন পর্যন্ত, 2017 থেকে 2021 সেই সংবাদপত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সংবাদপত্রের পাতার প্রায় সমান মুখের ছবি বেরিয়েছিল 1814 বার, 1814। আপনি বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে পারে বিজেপি? আপনি 2016-তে বিশ্বাস করেননি ডক্টর অসীম দাশগুপ্ত অমিত মিত্রর কাছে হেরেছিলেন 9,500 10,000-এর মতো ভোটে? আপনি প্রথমবার বিশ্বাস করলেন, কিছু লোক বিশ্বাস করলো তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019-এ ভোট দিল, ব্যবধান বেড়ে দাঁড়ালো 22,000। আরো বেশ কিছু লোক বিশ্বাস করলো 2021-এর নির্বাচনে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। আবার ভোট হলো, সে মানুষ ভোট দিল, তৃণমূলের সাথে বিজেপির ব্যবধান বেড়ে দাঁড়ালো 30,000। 2021-এর উপনির্বাচন, আবারও মানুষ বিশ্বাস করলেন তৃণমূলকে হারাতে পারে বিজেপি, ভোট দিলেন, বিজেপির সাথে তৃণমূলের ব্যবধান দাঁড়ালো 70,000। এখনো আপনি বিশ্বাস করেন খড়দায় তৃণমূলকে হারাতে পারে বিজেপি? কেউ কেউ বিজেপিকে ভোট দিতেন তৃণমূলকে আটকানোর জন্য, বিজেপিকে ভোট দিতেন জিতে আসবার পর সেই জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিত। কেউ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসে ভোট দিতেন, সেই বিধায়ক বা জনপ্রতিনিধি হঠাৎ করে অক্সিজেনের অভাবে হাঁকপাক করে বিজেপিতে যোগ দিত। আসলে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির এই মডেলকে তৈরি করা হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায়। তৃণমূলের জন্মের সময় লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের উপস্থিতি যেমন ছিল, তার পরবর্তীতে এই আরএসএস মমতা ব্যানার্জিকে আরএসএস এর দুর্গা বলে চিহ্নিত করেছিল। আরএসএস ছিল মমতা ব্যানার্জির কাছে স্বাভাবিক বন্ধু। যে আরএসএস পশ্চিমবঙ্গের মাটিতে রবি ঠাকুরকে নিষিদ্ধ করতে চায়, সেই আরএসএস এর পরম মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন কিছু? আমাদের রাজ্যের মাটিতে একাধিক ঘটনা আপনার চোখের সামনে ঘটলো, কিন্তু সেই ঘটনাকে আড়াল করে দেওয়া হলো। গৌতম দা বলবার সময় বলছিলেন হঠাৎ করে তৃণমূল রাক্ষস থেকে এখন সাধু হয়ে গেছে। গতকাল রাত্রেও আমাদের কর্মীদের ধারাবাহিকভাবে হুমকি দিয়েছে। আমাদের কর্মীরা গতকালও তৃণমূলের হুমকির সম্মুখীন হয়েছে। আর রাস্তায় রাস্তায় বলছে আমাদের ভোটটা দিলে সিপিআইএম কে ভোট দেন। একবারও ভাববেন না ভালোবাসা জেগেছে? ওই আগে একটা গান ছিল না, উষা উত্তুপের, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। এতে কোনো প্রেম ভালোবাসা নাই। এটা রাস্তায় দাঁড়িয়ে বলা মানে বিজেপির দিকে ভোট শিফট করানো। এখানে তৃণমূল চায় বামপন্থীরা যেন কম ভোট পায়, ওরা বদ্ধপরিকর বিজেপির কাছে ভোট শিফট করানোর জন্য। আমি শিক্ষার প্রতি খুব ইতিবাচক, শিক্ষিত লোকেদের আমি খুব পছন্দ করি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না সব শিক্ষিত লোকই সামাজিকভাবে শিক্ষিত হয়। যে শিক্ষিত লোক নিজের জীবনে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে একটিও কলম যখন ধরেন না, আমার সেখানে সামাজিক শিক্ষার অভাব মনে হয়। যে শিক্ষিত লোক সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন, তিনি যখন অভয়া কাণ্ড নিয়ে তার একটিও লেখা কোনো খবরের কাগজে বেরোয় না, সে শিক্ষা বড়ই দুর্বল বলে আমার মনে হয়। আমি যে কোনো যারা গবেষক তাদের শিক্ষিত লোক বলে মনে করি, কিন্তু একজন কৃষি বিজ্ঞানী ভারতবর্ষের মাটিতে প্রত্যেক ঘন্টায় 2-3 জন করে কৃষক আত্মহত্যা করে। সেই কৃষককে আত্মহত্যা থেকে রক্ষা করানোর জন্য একটা পেপার, একটা গুগল সার্চ করুন, একটা পেপার যিনি লিখতে না পারেন ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে রক্ষা করবার জন্য, কৃষককে রক্ষা করবার জন্য, কৃষকের ফসলের সহায়ক মূল্য নিশ্চিত করবার জন্য, তার ডিগ্রিতে বিজ্ঞানী থাকতে পারে, কিন্তু সেই বিজ্ঞান হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। সুতরাং ভারতবর্ষের মাটিতে প্রায়োগিক যে শিক্ষা, সেই শিক্ষার বিকাশ আমরা চাই বামপন্থীরা। আমরা সেই শিক্ষার বিকাশের প্রশ্নে বারবার ধাক্কা খাচ্ছি এই সময়ে বিজেপি আরএসএস এর কাছে। আর আপনারা জানেন যে মডেলে ভারতবর্ষের সংসদ নির্বাচন করার চেষ্টা হচ্ছে, 543টা 545টা সিটের আর নির্বাচন নয়, অরিজিনালি হতো 542-43, সেখানে আর নির্বাচন নয়, 880টা সিটের নির্বাচন। এবং 880টা সিটের নির্বাচনে যারা নির্বাচিত হবেন তার মধ্যে প্রায় 60% হিন্দিভাষী। ভারতবর্ষের বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাঙালি রশ্মিতাকে কিছু গুটখা খাওয়া লোক নিয়ন্ত্রিত করবে বাংলার মাটিতে দাঁড়িয়ে। এই ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছে। কয়েকদিন আগে এখানে কারো একটা জন্মদিনের মতো পালন হয়েছিল, বেলুন লাগিয়েছিল, বহু মানুষ চিন্তিত হলো। আমি বললাম যে দেখেন, খ্যাপা, শেয়াল, ভাঙা দেয়াল আর বড় লোকের খেয়াল, এই তিনটে নিয়ে বিশেষ চিন্তা করবেন না। না, আপনার হাতে নেই খ্যাপা শেয়াল কখন খেপবে, ভাঙা দেয়াল কখন ভাঙবে, আর বড় লোকের খেয়ালে কে কখন কি করবে ওটা ভাববেন না। কিন্তু এই বড় লোকের খেয়ালের একটা পার্ট হচ্ছে, যা বেলুন টেলুন লাগালো তো লাগালো, কিন্তু তারপর উৎসব করে শেষে খাওয়ার পর পাতাগুলো ফেলার জায়গা হলো সূর্য সেনের মূর্তি। সূর্য সেনের মূর্তিতে পাতা ফেলে ক্ষান্ত হলে অসুবিধা ছিল না, সেটা আমরা পরিষ্কার করে নিতাম। পানের গুটখার পিক ফেলে সূর্য সেনের মূর্তির আশপাশ পুরো রঙিন বানিয়ে দিল ওরা। এই সংস্কৃতি বিজেপি সারা ভারতবর্ষের মাটিতে মালায়ালাম, তামিল, তেলেগু, বাংলা সবকটা ভাষার ওপর ইম্পোজ করতে চায়। ওরা বলেছিল হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। হিন্দুস্তান প্রথম টার্গেট ছিল, তারপর হয়েছিল হিন্দু, এখন হিন্দুত্বের স্টেজে আছে। আমাদের হিন্দু ধর্ম আর ওদের হিন্দুত্বের কোনো পার্থক্য নেই। ওরা ব্যবসা করবার জন্য হিন্দুত্বের বর্মটা গায়ে পরিয়ে তারপর ঘোরে, আর সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে। এরপর ওদের টার্গেট হিন্দি। গোটা ভারতবর্ষকে ওই গোবলয়ের সংস্কৃতিতে প্রভাবিত করবার এই প্রচেষ্টা বিজেপির গোটা দেশ জুড়ে চলছে। আর এই গোটা দেশ জুড়ে যখন বিজেপির এই প্রচেষ্টা চলছে, আমাদের রাজ্যের মাটিতে এই সংস্কৃতিকে ছিন্ন ভিন্ন করে ফেলবার জন্য যে সেফ মেসেজ, সেই সেফ মেসেজ বিজেপিকে, আরএসএস কে দিচ্ছে তৃণমূলের সরকার। এ কথা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। এটা নীতির লড়াই, কোনো ব্যক্তির সাথে ব্যক্তির নয়। খোর্ধায় যারা প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি বা কংগ্রেসের সবাই আমার থেকে বয়সে বড়, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু নীতির লড়াইয়ে কোনো আপোষের জায়গা থাকে না। নীতির লড়াইয়ে নীতিগত অবস্থান থেকে
মানুষের সামনে অবস্থানকে পরিষ্কার করতে হয়। আমাদের রাজ্যে 294টা আসন। এই কিছুক্ষণ আগে বিজেপির আর বক্তা এই আমাদের লেনিন মূর্তির পাশে 12 নম্বর ওয়ার্ডে লাইনের পাশ দিয়ে যে রাস্তা শান্তিনগর রোড, সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছে। বলতে অস্বস্তি লাগে, তবুও বলে ফেলি। শুরু করলাম যখন, বলছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বামপন্থীরা যদি ভোট দেয় বিজেপিকে, বিজেপি সরকার করতে। কি উচ্চ মার্গের বলেন তো! নেতা নিয়েছে তৃণমূল থেকে, ভোটার নিচ্ছে লেফট থেকে, এই নিয়ে করতে চাইছে। মানে অথর্ব, হাত নেই পা নেই, তাকে দিয়ে আপনি 100 মিটার রান করাবেন? মানে কারা দৌড়ায়, কারা মেডেল পায়? সুতরাং প্রত্যেকটা কাজ করবার জন্য নির্দিষ্টভাবে যে ন্যূনতম সীমাবদ্ধতা এবং যোগ্যতা, তার বিশ্লেষণের প্রয়োজনীয়তা হয়। আমাদের রাজ্যে 294টা আসন। খর্দা স্টেশন রোডের সব মানুষ শুনছেন। সেই 294টা আসনের মধ্যে 140টা আসনে কারা হারবে, কারা জিতবে, তা ঠিক করে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনরা। এই 140টার মধ্যে একটা আসনে জেতারও সম্ভাবনা বিজেপির নেই। আমাদের রাজ্যের মাটিতে তাহলে মোট সিট সংখ্যা দাঁড়ালো বিজেপির লড়াই করার মতো 154, 294 বিয়োগ 140। এই 154টা সিটের মধ্যে এমন 30টা সিট আছে, 30 আউট অফ 154, যে 30টা সিটে কারা জিতবে কারা হারবে ঠিক করে নিম্নবর্গীয় হিন্দু এবং মতুয়ারা। এসআইআর এর নাম করে যেভাবে জলঘোলা করেছেন, এসআইআর এর নাম করে যেভাবে মানুষের হয়রানি হয়েছে। প্রথমে বলেছেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। কে বলেছেন আপনারা জানেন? তারপরে এসআইআর শুরুর দ্বিতীয় দিনের মাথায় মিটি মিটি হেসে বললেন আমি না ওদের আর ডিস্টার্ব করব না। একটা ডিস্টার্ব এত হালকা রাজনীতি নয়। রাজনীতি মানে দুটো গানের কলি গেয়ে দেওয়া নয়। রাজনীতি মানে ক্ষমতা থাকলে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জির কবিতাকে সিলেবাসের মধ্যে আনা নয়। গুণগত দিক, সেই গুণগত দিকের অবনমন ঘটে। আমাদের রাজ্যের মাটিতে এই যে ডিস্টার্ব করব না, অনেক কিছু করার ছিল। এসআইআর নিয়ে মুভ করা যেত কোর্টে। এসআইআর নিয়ে সর্বদলীয় সভা করে বিধানসভায় ঐক্যমতে সিদ্ধান্ত করা যেত। কোন রাজ্যে এসআইআর এ ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের রাজ্যের মাটিতে এসআইআর এই ঘটনা না ঘটা, এই ঘটনা ঘটানোর জন্য কারা দায়ী? একদিকে বিজেপির প্ল্যানিং নির্বাচন কমিশনের মাধ্যমে ইম্পোজ করা হলো, তার পাশাপাশি আমাদের রাজ্যের শাসক দল তারা রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার, রাজ্য সরকারের হিউম্যান রিসোর্স তারা ব্যবহার করবার সুযোগ দিলেন এসআইআর এর কাজে। এই পাপ বিজেপির একার পাপ নয়, এই পাপ মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর যৌথ পাপ। মমতা ব্যানার্জি এসআইআর এর এই মানুষের হয়রানিটাকে ব্যবহার করতে চেয়েছিল গত 15 বছরে এত ভালো ভালো কাজ তৃণমূলের সে সমস্ত ভুলিয়ে দেওয়ার জন্য। উনি চান না এত ভালো কাজ তা আপনাদের মাথায় থাকুন, তাইলে আপনি ওনাদের আপনারা ওনাদের ভোট দেবেন না। সব কাজ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে সফল হলো না। এখন থেকেই বাক্স ব্যাগটা রেডি করতে বলো, 4 তারিখের পর অন্য জায়গায় পাঠাবো। আর সেই আবহে তৃণমূলের নেতা শওকত মোল্লা বললেন কোনোভাবে সিপিআইএম কে ভোট দেওয়া নয়, অন্য কোনো দলকে জিততে যাওয়া যাবে না। নিজের কেন্দ্রে বিজেপির প্রার্থীর সাথে গোপন বৈঠক করলেন। বিজেপির শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বললেন ভোট দিলে সরাসরি তৃণমূলকে দিন, সিপিআইএম কে দেবেন না। এজেন্ডা কোথাও মিলে যাচ্ছে না। দুটো দলেরই কমন শত্রু সিপিআইএম। এই 294টা সিটের যে 30টা সিট নিম্নবর্গীয় হিন্দু আর মতুয়ারা ঠিক করে কারা জিতবে কারা হারবে। সেই সিটগুলোতে বিজেপির এবছর এই অত্যাচারের পর জেতার সম্ভাবনা নেই। 154 থেকে আরো 30 বাদ গেল, রইল 124। এই 124-এর মধ্যে 15টা এমন সিট আছে যে 15টা সিটে গত বছর বিজেপি জিতেছিল। কিন্তু বিজেপির কর্মী কোথায়? এ তো টিভি টু বিবি, টেলিভিশন টু ব্যালট বক্স। টেলিভিশন টু ব্যালট বক্স হওয়ার কারণে জেতার পর এমএলএ গিরি চালানোর জন্য কিছু ধার নিতে হলো। ধার নিল রিজেক্টেড তৃণমূলীদের। মানে বোঝেন কি উচ্চ মার্গের। তৃণমূল যাদের রিজেক্ট করেছে তাদের সেই 15টা সিটে গত 6 মাসে বিজেপি এমএলএ যখন গেছে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া দিচ্ছে।
সেই 15টা সিটে বিজেপি জিতবে না, রইল 109, 124-15। এর মধ্যে 10টা এমন সিট আছে এই 109টার মধ্যে, যেটাই আমাদের রাজ্যের তৃণমূলও জিতবে না, বিজেপিও জিতবে না। জিতবে সিপিআইএম নয়, কংগ্রেস নয়, আইএসএফ বা অন্য কোনো দল। বাকি রইল 99। বিজেপি 99টা আসনে জেতার জন্য বা লড়ার জন্যই লম্ফঝম্প করছে, কিন্তু আপনার সামনে এমন ভাব দেখাচ্ছে ওরা তৃণমূলকে হারাতে পারে। আপনি খর্দা দিয়ে প্রমাণ পেয়েছেন, আপনি রাজ্যের এই ঘটনায় প্রমাণ পেলেন। আর এই বছরের কেন্দ্রীয় বাজেটের পর প্রথম যে বাজেটের সমালোচনা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যাই করতে বাধ্য হয়েছিল, তার নাম শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেছিলেন এই বাজেট দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চাইতে পারবো না। তাই শ্রমিক ভট্টাচার্যরাও বোঝেন, ওরা যতই লাফালাফি করুক, ওদের লাফালাফি করাটাই কাজ, তাই ওরা করেন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলার মাটিতে ভরসার জায়গা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির উপর ভরসা করেই বিজেপির নেতারা চান বাংলার মাটি থেকে লাল ঝান্ডাকে খানিকটা দূরে রাখতে, বাংলার মাটিতে লাল ঝান্ডাকে খানিকটা দুর্বল করতে। খর্দার 2,10,000-এর মতো ভোটার, যে 2,10,000 ভোটারের মধ্যে প্রায় 55,000 ভোটার হচ্ছে সংখ্যালঘু। এদের একটা ভোটও বিজেপি পাবে না। যখন ভোট গণনা শুরু হবে একটা ভোটও বিজেপির নেই। এর লাইন শেয়ার বামপন্থীদের, এদের কিছু শেয়ার তৃণমূল কংগ্রেসের, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তাই এই খর্দার মাটিতে এটা যদি ভোটটা যদি একটা প্রশ্নপত্র হয়, বিজেপি 100 নম্বরের উত্তরই করতে পারবে না, ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখাচ্ছে আপনাকে। খর্দার মাটিতে যখন ভোট করা হবে, বিজেপি তখন দেখবেন উত্তর করেছে 60 নম্বরে, কারণ 60% বুথে বিজেপি থাকবে, বাকি 40% বুথে বিজেপি বাংলার সংস্কৃতির কারণে